নির্বাচনে আপনি কি ভাবছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যেমনটি ফাহাম আব্দুল সালাম বললেন যে নির্বাচনটা হবে। কিন্তু আমরা পাশাপাশি আবার এই সংশয়ও এর কথাও শুনছি যে নির্বাচনে আসলে যেহেতু অনেকেই বলছে যে একটা ষড়যন্ত্র আছে যাতে নির্বাচন না হয়। সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগের নাম আসছে। ভারতের কথা বলা হচ্ছে এখানে নির্বাচন হোক এটা ভারত চায় না। এটা আমরা একজন বুয়েটের সহ-উপাচার্যের বরাত দিয়েও বলতে পারি তিনিও বিশ্লেষণ করে বলেছেন খুব সম্প্রতি। তো সেই জায়গা থেকে আমি আপনার মন্তব্য শুনি যে আসলে এই নির্বাচনটা হলে কেমন হবে আসলে? বা আদৌ জি, হবে কিনা? জি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। বিশেষ করে ফাহাম ভাইকে ধন্যবাদ। ফাহাম ভাই যেখানে শেষ করলো আমি ওইখান থেকে শুরু করি। সেটা হলো, এখানে দেখেন, আমাদের গণ অভ্যুত্থান হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেকেন্ড রিপাবলিকে ঢুকে গেছে, সেকেন্ড রিপাবলিক কায়েম হয়ে গেছে। এখন যেহেতু সেকেন্ড রিপাবলিক কায়েম হয়ে গেছে, এখন আপনি এটাকে প্রোটেক্ট করবেন কিভাবে তার আয়োজন চলতেছে। তো আপনি যদি গণপরিষদ নির্বাচনে মিন করেন, তাহলে আপনি আবার সংবিধান সংস্কার এই কমিশন করলেন কেন? কইরা এরকম দিস্তা দিস্তা কাগজ নষ্ট করলেন কেন? এতগুলো হুম, বিশেষজ্ঞ লোকরে নিয়োগ দিলেন কেন? এতগুলো মিটিং সিটিং চা নাস্তা খাওয়ায় রাষ্ট্রের টাকা নষ্ট করলেন কেন? তার মানে আসলে হুম, আপনি বিজনেসটা মিন করেন কিনা। হুম। তো এখন আবার এই যে বাংলাদেশের যে হাসিনার শাসন কাঠামো, এইটা একটা সাংবিধানিক ফ্যাসিবাদ ছিল। ফলে এই সংবিধানের মধ্যে একটা মজুবীয় আসর আছে, এটাও সত্য। ফলে এটার থেকে আপনার উত্তরণও ঘটাইতে হবে। তো উত্তরণ ঘটানোর জন্য এই যে একটা ক্যাওয়াটিক কন্ডিশন, আপনি যেটা ফাহাম ভাই বললো আনঅ্যাচিভেবল, এই জায়গা থেকে এটা করবেন, নাকি আপনি যে সংস্কার কমিশনের মধ্য দিয়ে যেভাবে যাচ্ছে এবং দলগুলো মিলে, হ্যাঁ, একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যেভাবে স্ট্যাবিলিটি রেখে যেভাবে করার চেষ্টা করছে, করে ফেলতেছে, হুম, এইটা যদি করার মধ্যে দিয়ে আপনি গণতন্ত্রকে যদি ইম্পার্সোনাল করতে পারেন, প্রাতিষ্ঠানিক করতে পারেন, তাহলেই তো আপনার, পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র নাই, কিন্তু সে দেশের হুম, নাগরিকরা, সরি, লিখিত সংবিধান নাই, কিন্তু সে দেশের নাগরিকরা আপনার চেয়ে অনেক বেশি নাগরিক অধিকার ভোগ করে। আপনি হুম, সংবিধান পূজা আর কত দিবেন? এই যে একটা ডাউস কিতাবের বই আপনি লিখে রাখছেন, এটা তো, এটার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। রাইট, এটা একটা রাইট, হুম, বিশেষজ্ঞদের দলিল বানায় রাখছেন আপনি, আইন ব্যবসার হাতিয়ার বানায় রাখছেন আপনি। ফলে এখানকার এই সংবিধান, হ্যাঁ, এই সাংবিধানিক আলাপ আলোচনা এবং তারপরে আবার গণপরিষদ, এগুলোর সাথে জনগণের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি এই যে সাংবিধানিক কাঠামো, আমাদের সাংবিধানিক এথিক্স এবং সাংবিধানিক যে স্পিরিট, আমি এটারই বিরুদ্ধে। সংবিধান আমাদের একটা হইতে পারে 8 থেকে 16 পাতার, যেটা একটা কমন হুম, কথাবার্তা থাকবে, এবং যখন যে দল ক্ষমতায় আসবে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইসা যার যখন যে আইন দরকার করে নেবে। কিন্তু সংবিধানকে আপনি এখন যেভাবে একটা আইনি কিতাব বানাই ফেলছেন, এটা ইউজলেস। এটার মধ্য দিয়ে জনগণের সাথে ক্ষমতার দূরত্ব তৈরি করা হয়েছে। বাংলাদেশের ওকে, রাষ্ট্রটা জনগণ করতে পারে না কেন? কারণ আপনি এটা টেকনিক্যাল করে ফেলছেন। এটা গেল একটা পয়েন্ট। আর একটা ইলেকশন নিয়ে অনেকদিন আগে একটা শোতে বিএনপির এক নেত্রী ছিলেন, সম্ভবত শাম্মী আক্তার বা এই টাইপের নাম ওনার, বললে যদি ভুল না করি। তো ইলেকশন নিয়ে যখন আলোচনা হলো, আমি বললাম দেখেন, ইলেকশন নিয়ে আপনারা কথা না বললে মাঠে যান, প্রস্তুতি নেন। উনি আমাকে বললো, আপনি কি ডক্টর ইউনূসের উপদেষ্টা? আমাকে না, উপদেষ্টা না, এটা কাণ্ডজ্ঞান বলে যে আপনি 16-17 বছর ভোটাধিকার বিহীন একটা অবস্থার মধ্যে ছিলেন। এবার আপনি অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাইছেন, আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবেন। তো ভোট ছাড়া এই সরকার দিবেটা আর কি? মানে আর কি হুম, আসছে যেটা দিয়ে আপনি গণতন্ত্রে যাবেন? এখন আমাদের এখানে যে সমস্ত আপনার ব্রেন ডিফেক্ট বুদ্ধিজীবীরা মনে করে যে ভোট দিলে গণতন্ত্র হয় না, ভোট দিলে আপনার মাফিয়ারা ক্ষমতায় আসবে, এবং এটা ঠিক হাসিনার মডেল তারা চর্চা করছে, ভোটবিহীন ক্ষমতা। এইটা একটা হাসিনার হুম, মডেল। মানুষ ভালো প্রতিনিধি চিনে না। আপনি ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক, মানুষ আপনাকে চিনে না, মানুষ আপনাকে নির্বাচিত করবে না, মানুষ খারাপ, এই কারণে মানুষকে ভোট দিতে দেওয়া যাবে না। এটা ঠিক হাসিনা মনে করতো, যে মানুষ কিভাবে খাইতে হবে এটা জানে না, এই জন্য ডিম ফ্রিজে রাখতে হবে। মানুষ রাইট, কখন রাইট, কি একদম। চলতে হবে এই জন্য কাঁঠালের বার্গার খাইতে হবে। এটা হাসিনার ফর্মুলা। ফলে আপনি এই যে টেরানি অফ মেরিট, যেটা আপনি প্রচন্ড মেধাবী, প্রচন্ড কৌশলবাদী, প্রচন্ড জ্ঞানী, কিন্তু আপনি জনগণকে আন্ডারমাইন করেন, তার মানে আপনি ডেমোক্রেসি মিন করেন না। আপনি হুম, আউট এন্ড আউট একটা ফ্যাসিস্ট প্র্যাকটিস। আপনি বিপ্লবের নামে হয়েছে অভ্যুত্থান, এর কাছ থেকে বিপ্লবের ফল সারাদিন আশা করেন, করে আপনি ক্ষমতা লুইটা পুইটা খাওয়ার একটা সুন্দর ফোন দিয়ে আটকাইছেন, এবং মডেলটা হলো হাসিনার মডেল। ফলে ইলেকশন না হওয়ার কোনো কারণ নেই। 2 নম্বর পয়েন্টে বলি, এখন যে একটু অরাজকতা, এখন যে বিশৃঙ্খলা, হুম, এখন যে চারদিকে চাঁদাবাজি, ইলেকশন যদি না হয় তাহলে লাভ কার?
এই যারা চাঁদা টাদা নিতেছে এদের লাভ, ফলে এই বিশৃঙ্খলা, এই চাঁদাবাজের দায় যারা ইলেকশন ঠেকাইতেছে তাদের নিতে হবে। ফলে আপনারা যদি মনে করেন চাঁদাবাজি খুব খারাপ জিনিস, আবার ইলেকশন হইতে দিবেন না, কোনো কিছু করেন, তাহলে আপনারা যে চাঁদা টাদা নিচ্ছেন, এই অবস্থা যে বজায় রাখতে চান, ক্ষমতাকে যে এইভাবে কুক্ষিগত করে রাখতে চান, সেটার দায় আপনাদের নিতে হবে, এক নাম্বার। আর এখন হইলো এই সরকারের অধীনে হাসিনা এবং ভারত নির্বাচন চাচ্ছে না, ফলে আপনার নির্বাচন না চাওয়ার রাজনীতিটা আওয়ামী লীগ এবং ভারতের সাথে অ্যালাইন করতেছে। ফলে আপনার রাজনৈতিক প্রজ্ঞা, হ্যাঁ, নির্বাচন দিনের শেষে বিরোধিতার জায়গায় যদি যে ঠেকে, আপনার পরিণতি এমন জায়গায় যাবে, হ্যাঁ, একটা মরা, একটা বাতিল কয়লার দাম থাকতে পারে কিন্তু আপনার কোনো দাম থাকবে না।